ফারহান আলী ওয়াহিদ আই থিংক উইন্ডোর আগে আসতে পারবে। সেটাই তো, সে মেইন টিমের সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো আই থিংক এখানে হচ্ছে যে ফাহমিদুল শুধুমাত্র হয়তো বংশোদ্ভূত জায়গা থেকে আসতে পারবে, বাট এছাড়া বাকি যারা প্লেয়ার এখন সমিত দিন শেষে কোন ক্লাবকে পিক করে সেটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। হামজা, সমিত, ইভেন হচ্ছে আরো অনেককে নিয়ে কথা হচ্ছে যারা আসলে দেশের বাইরে লিগে খেলে, কারণ উইন্ডো শুরু হওয়ার আগে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। এইখানে আসলে বাংলাদেশের জন্য কতটুকু চ্যালেঞ্জিং থাকবে যদি তাদেরকে ছাড়াই টুর্নামেন্ট শুরু করতে হয়, যদি টুর্নামেন্টের মাঝপথে এসে তারা জয়েন করে, এই চ্যালেঞ্জটা আসলে কেমন থাকবে বাংলাদেশের জন্য? এক ধরনের চ্যালেঞ্জ তো হবে, যেটা আমি বলছিলাম যে যেহেতু দুইটা ম্যাচকে অফিসিয়াল হিসেবে কাউন্ট করতে পারবে, সেই ক্ষেত্রে আমার ধারণা মতে সেটা সেমিফাইনাল এবং ফাইনালি হওয়া উচিত। এবং এটার জন্য ওই দেখবেন যে আপনি টুর্নামেন্ট শুরু হচ্ছে, টুর্নামেন্টের টাইমলাইন হচ্ছে 4 থেকে 17, কিন্তু উইন্ডো হচ্ছে 9 থেকে 17। সো আমার মতে ওই সেমিফাইনাল আর ফাইনালের খেলাটা হচ্ছে আপনার উইন্ডোর মধ্যে গিয়ে পড়বে, আর বাকি যে গ্রুপ স্টেজের দুইটা ম্যাচ সেটা এই 4 থেকে 9-এর মধ্যেই আসলে হয়ে যাবে। সো এর ফলে যে জিনিসটা হবে যে ওই যেসব প্লেয়াররা আসলে আপনার অফিসিয়াল মানে বড় বড় লিগে খেলে না, তারা আসলে গ্রুপ স্টেজটা মিস করবে। এবং আই থিঙ্ক শ্রীলঙ্কা এবং ভুটান এই টিমের সাথে আসলে বাংলাদেশের যে আপনার লোকাল যে প্লেয়াররা আছে এবং যারা অন্যান্য লিগ থেকে আসতে পারবে, সেটা সম্ভবত আই থিঙ্ক ফাহমিদুল সম্ভবত আসতে পারবে, এরকম যারা প্লেয়াররা আছে, ফারহান আলী ওয়াহিদের একটা সম্ভাবনা, ফারহান আলী ওয়াহিদ আই থিঙ্ক উইন্ডোর আগে আসতে পারবে। সেটাই তো, সে মেইন টিমের সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো আই থিঙ্ক এখানে হচ্ছে যে ফাহমিদুল শুধুমাত্র হয়তো বংশোদ্ভূত জায়গা থেকে আসতে পারবে, বাট এছাড়া বাকি যারা প্লেয়ার এখন সমিত দিন শেষে কোন ক্লাবকে পিক করে সেটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সো এই যে যারা প্লেয়ার আছে, যারা লোকাল যে আমাদের যে কালেকশন, এবং এই প্লেয়ারদেরকে দিয়ে আই থিঙ্ক আমাদের গ্রুপ স্টেজটা পার করতে হবে, এবং তাদের যে ক্যাপাবিলিটি আছে আই থিঙ্ক তারা গ্রুপ স্টেজ ইজিলি পার করতে পারবে। এরপর আই থিঙ্ক যোগ দিবে হচ্ছে সেমিফাইনাল থেকে আপনার যে বংশোদ্ভূত প্লেয়াররা যারা অন্যান্য লিগে খেলছে, এই একটা কম্বিনেশন বা এই একটা কোঅর্ডিনেশনে যদি বাংলাদেশ টিমটা সাজাতে পারে, আই থিঙ্ক সেই ক্ষেত্রে বাংলাদেশ টিমের একটা ভালো সুযোগ থাকবে। মানে অনেকটা রিলে রেসের মতন হবে, কয়েকজন প্লেয়ার গ্রুপ স্টেজটা পার করে দিবে আর বাকিরা এসে ফাইনাল পর্যন্ত ম্যাচ জিতিয়ে নেবে। তার মানে কি হামজা, সমিত, ফাহমিদুল কিংবা হচ্ছে ফারহান আলী ওয়াহিদ, তাদেরকে শুরুতে না পাওয়া বাংলাদেশের জন্য ভালোই হচ্ছে? একদিকে ভালো হচ্ছে, একটা টিম বিল্ড আপ হচ্ছে। মানে আপনার ধরেন যে শুরুর দিকে যে তার সবাই একটু মোটামুটি গেম টাইম পাবে, এটা একদিক দিয়ে টিমের জন্য ভালো হবে, যে তার মানে কেউই যে সব বসে থাকবে তা না। কারণ যারা কিনা পরবর্তীতে সেমিফাইনাল ফাইনালে হয়তো মেন স্টার্টিংয়ে 11-এ খেলার সুযোগ পাবে না, কিন্তু সাব থেকে এসে তারা হয়তো একটা ভালো পারফরমেন্স দিতে পারে। এই জায়গাগুলোতে আসলে কোচের এখানে আসলে আসল পরীক্ষাটা এখানে বের হবে। এখন কোচ, আমাদের নতুন কোচ, সে টিমটাকে কত সুন্দর করে কোঅর্ডিনেট করতে পারে, এখানে আসলে কোচের একটা ভূমিকা থাকবে। আচ্ছা, এই যে মানে এই সাফ ধরনের টুর্নামেন্টটা আসলে বাংলাদেশের জন্য এখনকার হিসেবে কতটুকু গুরুত্বপূর্ণ? মানে বাংলাদেশ যদি আসলে ওয়ার্ল্ড ওয়াইড নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চায়, যেখানে ইন্ডিয়া মানে সরেই যাচ্ছে বলা যায়, পাকিস্তানের মতো দল তারা আসিয়ানে খেলবে, তো সেই জায়গা থেকে বাংলাদেশ কি সাফ নিয়ে তাহলে এত মাতামাতির কারণ কি? এখানে দুই রকমের ডেফিনেশন হতে পারে। প্রথমত হচ্ছে যে একটা, সেটা হচ্ছে ফুটবল টিম, যারা ফুটবল প্লেয়ার যারা খেলছে, আর একটা হচ্ছে বিএফএফ অ্যাজ অ্যান অর্গানাইজেশন। যদি ফুটবল টিম বলেন, আমি বলবো যে হ্যাঁ, এইবার যেহেতু এই সাফের প্রতি এক ধরনের ইন্টারেস্ট ছিল সবার, সেই ক্ষেত্রে এইবারে সাফটাকে একটা সিরিয়াসলি নিয়ে আগিয়ে যাওয়া উচিত। বাট আই থিঙ্ক দিস শুড বি দি এন্ড, এই সাফের প্রতি ইন্টারেস্টটা। এরপর আমাদের সাফের গুন্ডি বেরিয়ে বাইরে আসলে যাওয়ার চেষ্টা করা উচিত, বাইরের টিমগুলোর সাথে খেলা উচিত। সো সাফটাকে এই পর্যন্তই রাখা উচিত 2026 সাল পর্যন্ত আপনাকে উন্নতি করতে গেলে। বাট অন দি আদার হ্যান্ড, আপনি যদি বিএফএফ বা অর্গানাইজিং টুর্নামেন্ট বা কমিটি হিসেবে যদি চিন্তা করেন, আপনি যদি বড় বড় টিমকে নিজের দেশে এনে খেলাতে চান, আপনি যদি বড় বড় দলের সাথে খেলতে চান, আপনার হোস্ট করতে গেলে আপনাকে সেই হোস্টিং ক্যাপাবিলিটি রাখতে হবে। এখন জি, তো এখন সেই সব ক্ষেত্রে আমার মতে এইটা একটা খুব ভালো একটা অপরচুনিটি বিএফএফ এর জন্য, সাফ আয়োজন করে দেখানো যে আমরা কতটা প্রস্তুত। একটা সেন্ট্রালাইজড টুর্নামেন্ট 10-15 দিন ধরে আপনি আয়োজন করছেন, এবং যদি টপ স্ট্যান্ডার্ডে করা যায়, সেটা ব্রডকাস্টিং বলেন, মার্কেটিং বলেন, বা পুরো অর্গানাইজেশন, সেফটি, সিকিউরিটি, স্টেডিয়ামের পরিবেশ, দর্শক, এইটা যদি করতে পারেন, তাহলে এইটা উইল বি এ ভেরি বিগ অ্যাডিশন টু দ্য সিভি অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাহলে হবে কি, বড় বড় টিমগুলো তখন দেখবে বড় বড় টুর্নামেন্ট যেগুলো ক্যাপাবিলিটি আছে, এবং এটাকে একটা ধরেন যে একটা এক্সপিরিয়েন্স হিসেবে ইউজ করতে পারবে, যে পরবর্তীতে বড় বড় টুর্নামেন্টের হয়তো একটা ম্যাচ হোস্ট করা, বা ধরেন হতেই পারে এরকম সেন্ট্রালাইজ কাছাকাছি টুর্নামেন্ট ইন্ডিয়া বা সাউথ এশিয়া নিয়ে, বা এএফসি যে ম্যাচগুলো হয়, তো সেইগুলোর ক্ষেত্রে তখন আসলে একটা হোস্টিংয়ের যে আমাদের যে হয় না, যেটা আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল ম্যাচের খুব কম। সো বড় বড় টিমের কাছে তখন দেখা যাবে যে আমরা এত বড় বড় টুর্নামেন্ট আসলে হোস্ট করি, সো ইউ গাইজ ক্যান কাম অ্যান্ড প্লে, সো ইটস ওকে টু প্লে।